উদ্ভিদ প্রকৃতির একটা অসাধারণ সৃষ্টি। কেন জানো? এরা পরিবেশ থেকে যে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্যাস সেটাকে এরা শোষণ করে নেয় এবং তার পরিবর্তে অক্সিজেন, যেটা আমাদের শ্বাসবায়ু, যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেটাকে পরিবেশে ছেড়ে দেয়। এবং তারা সূর্যের আলোর উপস্থিতিতে কি জল আর কার্বন ডাই অক্সাইড এটা শোষণ করে এরা খাবার তৈরি করতে পারে, বুঝতে পারলা? খাবার তৈরি করতে পারে, ঠিক আছে, যেটাকে খেয়ে আমরা বেঁচে আছি। হুম। এই যে একটা প্রক্রিয়া যার মাধ্যমে তারা খাবারটা তৈরি করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ। ঠিক আছে, সেটার সংজ্ঞাটা যদি আমরা জানি তাহলে কি হবে, উদ্ভিদের যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত হচ্ছে, ক্লোরোফিলের ব্যাপারে আমরা আরো জানবো একটু পরে। হ্যাঁ, উপস্থিত সূর্যের আলোকের উপস্থিতিতে পরিবেশ থেকে জল, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সরল শর্করা মানে কি গ্লুকোজ, যে গ্লুকোজটা এই খাবারের মধ্যে জমা থাকে, ঠিক আছে, তৈরি করে এবং উপজাত বস্তু রূপে জল এবং অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে পুরো আমি রিয়াকশনটা লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই সংজ্ঞাটা লেখার পরবর্তীতে এই রিয়াকশনটা অবশ্যই লিখবা। ঠিক আছে, এখানে আলো, সূর্যের আলো আর ক্লোরোফিল নামে একটা রঞ্জক আছে, সেটা ব্যবহার হয়। ঠিক আছে, ওটা আমরা পড়ছি একটু করে। আচ্ছা, এটা কোথায় ঘটে? এটা প্রধানত তো উদ্ভিদের পাতাতেই ঘটে। ঠিক আছে, কিন্তু এটাকে যদি আরো ভালোভাবে বলি তাহলে বলবো যে আমরা পাতা, হ্যাঁ, পাতার এটা আনুমানিক একটা ছবি আছে, হ্যাঁ, লম্বচ্ছেদ। ঠিক আছে, যে মেসোফিল যে কলা আছে, এই যে মেসোফিল কলা এদের মধ্যে ঘটে, এদের মধ্যে একটা বিশেষ রঞ্জক থাকে। ঠিক আছে, যেটার নাম হচ্ছে কি ক্লোরোফিল। এর এর জন্যই উদ্ভিদেরা কি করতে পারে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এর এই ক্লোরোফিল রঞ্জকটা খুবই জরুরি আছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে যে কোনো অংশ, উদ্ভিদের যে কোনো অংশ যেখানে ক্লোরোফিল উপস্থিত, সেটা সেখান থেকে উদ্ভিদেরা কি করতে পারবে, সালোক সংশ্লেষ করতে পারে। সেটা উদ্ভিদের কাণ্ড হোক, বৃতি হোক, মূল হোক অথবা ফল হোক। ঠিক আছে, সেখানে ক্লোরোফিল উপস্থিত থাকলেই সেখান দ্বারা উদ্ভিদেরা কি করতে পারবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এছাড়াও বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়া, যেমন নস্টক, হ্যাঁ, অ্যানাবিনা, হ্যাঁ, এবারকার শৈবাল, স্পাইরোগায়রা, ক্লামাইডোমোনাস। ঠিক আছে, এদের মধ্যে, এদের দেহের মধ্যে কি থাকে, ক্লোরোফিল রঞ্জক থাকায় এরাও কি করতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। ঠিক আছে, এবারকার দেখতে পাচ্ছ যে এই যে ক্লোরোফিল রঞ্জকটা প্রচুর জরুরি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। তো চলো এই রঞ্জকটাকে একটু আরো ভালোভাবে আমরা জেনে নিই। ঠিক আছে, এই রঞ্জকটার অনেকগুলো প্রকার আছে, কিন্তু আমরা প্রধানত ক্লোরোফিল এ তেই ফোকাস করব। এরকম অনেকগুলো প্রকার আছে, ক্লোরোফিল এ, বি, সি, ডি, এফ। হ্যাঁ, আচ্ছা, আর ক্লোরোফিল এটাকে মডেল হিসাবে ভাবতে হবে, যেমনি আইফোনের বিভিন্ন মডেল থাকে না, ওই কি আইফোন 10, 9, 8 এরকম। ঠিক আছে, এবার এরও আরো একটা আরো মডেল আছে ক্লোরোফিল এর। ঠিক আছে, কেমনি, P680 আর P700। এবার এটা কি, সংখ্যাটার মানেটা কি? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটাকে প্রকাশ করছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি এটাও বলবো আমরা। আপাতত তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য আলোতে এরা বেশি সক্রিয় থাকে। ঠিক আছে, কার্যকারিতা বেড়ে যায় এরকম। ভাবো যে এরকম যে কোনো একটা গাড়ি আছে, তার মধ্যে এত এই ধরনের পেট্রোল দিয়ে একদম ওটা বেশি ভাবে চলবে, বেশি অ্যাক্টিভ হবে, বেশি মাইলেজ দেবে, এরকম ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্যটা আগে জেনে নিই তাহলে। তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি, যে সূর্যের যে আলো আছে সেটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা 7টা রং পাই। যেমনি রামধনু 7টা রং আছে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের আমরা যদি একটা স্পেকট্রাম বের করি তাহলে আমরা দেখতে পারবো যে লাল আলোটা যে আছে ওর তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি 740 থেকে 625-এর মধ্যে। এবং এই যে হলুদ আলোর যদি আমরা দেখি তাহলে 590 থেকে 565 পর্যন্ত, বুঝলে, এইরকম সবার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। ঠিক আছে,
তাহলে আমি যদি বলি যে P680 এটা কোথায় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে, তার লাল আলোতে এখানে এই জায়গাটাতে বেশি সক্রিয় থাকবে, লাল আলোতে বেশি সক্রিয়। একই রকম ভাবে P700টাও মোটামুটি লাল আলোর মধ্যেই বেশি সক্রিয় থাকবে। বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝতে পারছো যে এরা লাল আলোতে বেশি মানে কার্যকরী হবে। এদের একটা যদি আমরা গ্রাফ বানাই, তাহলে গ্রাফ দেখো আমি একদিকে তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়েছি নিচের দিকে, হ্যাঁ, আর উপরের দিকে দিয়েছি কোন আলোকে বেশি শোষণ করছে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি পিকে দেখো কোন আলোটা আছে, নীল আছে আর এখানে লাল আছে। মানে আর এখানে আমরা ক্লোরোফিল এর শোষণ ক্ষমতা দেখছি কোন আলোকে বেশি এরা শোষণ করে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরা নীল আর লাল আলোটা সবচেয়ে বেশি শোষণ করছে। আর একটা আমরা যদি দেখি তাহলে এখানে দেখবো যে সালোক সংশ্লেষের হার, মানে এখানে অক্সিজেনের উৎপন্ন, অক্সিজেন সবচেয়ে বেশি কোন আলোতে তৈরি হচ্ছে, এখানে নীল আলোতে হচ্ছে মোটামুটি, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে কি লাল আলোতে। বুঝতে পারলাম ব্যাপারটা? এর মানে লাল আলোতে মানে এই রঞ্জক পদার্থগুলো বেশি সক্রিয়, কার্যকরী, বেশি অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এদেরকে বলা হয় গিয়ে, এখানে দুটো সংজ্ঞা দিয়েছি, যেমনি হচ্ছে কি শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী মানে যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোফিল এটা নীল আর লাল আলোটা বেশি শোষণ করছে, তাহলে আমরা ক্লোরোফিল এর শোষণ বর্ণালী আমরা নীল আর লাল আলোকে বলতে পারি। ঠিক আছে, কার্যবর্ণালী, কার্যবর্ণালী হবে গিয়ে যেই যে অক্সিজেন যে নির্গমের হার, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে অক্সিজেন সবচেয়ে বেশি কোন আলোতে তৈরি হচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অক্সিজেন সবচেয়ে বেশি তৈরি হচ্ছে গিয়ে এই যে লাল আলোতে। ঠিক আছে, এই লাল আলোতে সবচেয়ে বেশি নীল, নীল জায়গাটা হচ্ছে গিয়ে এই নীলটা হচ্ছে গ্রাফটা হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষ হারের কথা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তাহলে আমরা এখানে ক্লোরোফিল এর কার্য বর্ণালী আমরা লাল আলোকে বলতে পারি, কারণ লাল আলোতে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে, আমি একটু মুছে দিই ভালো করে যদি বুঝতে না পারো ওই জন্য। এই দেখো সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে লাল আলোতে আহ উৎপন্ন হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের হার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দু রকমের থাকে। দু রকমের কি কি? একটা হচ্ছে গিয়ে আহ, আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশা মানে এখানে সূর্যের আলোর উপস্থিতি প্রয়োজন, মানে সূর্যের আলো লাগবেই। ঠিক আছে, আর অন্ধকার দশা মানে হচ্ছে কি এখানে সূর্যের আলো প্রয়োজন নেই। এর মানে এটা না যে এটা রাত্রে হয়, এটা দিনের বেলাও হতে পারে, রাত্রের বেলাও হতে পারে, সন্ধ্যার সময় হতে পারে, কিন্তু এখানে সূর্যের আলো প্রয়োজন নেই। এখানে সূর্যের আলো থাকলেও যা, না থাকলেও তা। ঠিক আছে, এখানে বিক্রিয়াটা আমি লিখে দিয়েছি। আর এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। কেন জানো? কারণ এই প্রক্রিয়াটাতে যে জল আছে, যে সেটা জারিত হয়ে অক্সিজেন তৈরি করে, এখান থেকে হাইড্রোজেনটা মুক্ত হয়। ঠিক আছে, হ্যাঁ, এখানে জারিত হয়ে অক্সিজেন তৈরি করে। আর এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে, কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা বিজারিত হয়, যেখানে হাইড্রোজেন যুক্ত হয়। ঠিক আছে, আর সেটা গ্লুকোজ তৈরি করে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে এখানে জারণ আর বিজারণ দুটাই ঘটছে, যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ওই জন্য এটাকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা আমি এখন পর্যন্ত তোমাদেরকে যা যা বুঝিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে বুঝে গেছো। ঠিক আছে, চলো কয়েকটা জরুরি প্রশ্ন আমরা আলোচনা করি। প্রথমেই যেটা প্রশ্ন সবচেয়ে জরুরি সেটা হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষ কাকে বলে। ঠিক আছে, সালোক সংশ্লেষ সংজ্ঞাটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবা, তার সঙ্গে সঙ্গে যে বিক্রিয়াটা অবশ্যই মুখস্থ করবা, এটা খুবই জরুরি। ঠিক আছে, আর সংজ্ঞাটা যখনই লিখবা, যদি পরীক্ষাতে আসে, তার সঙ্গে সঙ্গে এই বিক্রিয়াটা অবশ্যই তার সঙ্গে যুক্ত করে দেবা। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষকে ইংরেজিতে ফটোসিনথেসিস বলা হয়, সেই কথাটার অর্থ কি সেটাও জানতে হবে, যে আলোর উপস্থিতিতে খাদ্যের সংশ্লেষ। ঠিক আছে, তারপরে ফটোসিনথেসিস কথাটি কে প্রবর্তন করে? চার্ল বার্নেস। ঠিক আছে, প্রবর্তন করেন। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় ঘটে? সালোক সংশ্লেষের পাতা যে আছে মেসোফিল কলায় ঘটে। ঠিক আছে, এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে কাঁচামাল কি কি, মানে কি কি ব্যবহার হয়, সেখানে হচ্ছে গিয়ে জল, কার্বন ডাই অক্সাইড কাঁচামাল রূপে ব্যবহার হয়। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানতে হবে সালোক সংশ্লেষের যে ব্যবহৃত রঞ্জকগুলি কি কি। রঞ্জক কি কি? আমরা তো প্রধানত ক্লোরোফিল জেনেছি, তার সঙ্গে সঙ্গে ক্যারোটিনয়েড একটা সহায়কারী রঞ্জক থাকে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা?
তারপরে সালোক সংশ্লেষে সহায়কারী উপাদানগুলি কি কি, ঠিক আছে। তো এটা আমি এখনো পর্যন্ত তোমাদেরকে পড়াইনি, পরবর্তী ক্লাসে পড়াবো, কিন্তু এটা জরুরি আছে, এটাও মুখস্থ করে নেবো। এডিপি, এনএডিপি প্লাস, আরইউবিপি, এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের সহায়কারী উপাদান, ঠিক আছে। আচ্ছা, সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা, এটাও খুবই জরুরি প্রশ্ন। তো সালোক সংশ্লেষে এর হচ্ছে গিয়ে কাজ হচ্ছে গিয়ে সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং জলকে আয়নীকরণ ঘটায়। মানে এখানে জলকে এরা কি করছে, দুটা ভাগ করে দিচ্ছে, H+ আর হচ্ছে গিয়ে OH-, ঠিক আছে, এরকম করছে, ঠিক আছে। এটা হচ্ছে সালোক সংশ্লেষের মানে ক্লোরোফিলের ভূমিকা সালোক সংশ্লেষ, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ যে উৎপন্ন হচ্ছে, আহ, তার উৎস কি, তোমরা যদি মানে বিক্রিয়াটা মনে রাখো তাহলে বুঝতে পারবা যে এই যে জল হচ্ছে কি অক্সিজেনের উৎস আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি গ্লুকোজের উৎস, ঠিক আছে। আচ্ছা, দেখে নিই আমরা। তো আচ্ছা, গ্লুকোজের উৎস কি, গ্লুকোজের উৎস হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড, এবং এখানে হচ্ছে গিয়ে অক্সিজেন উৎস কি, অক্সিজেনের উৎস হচ্ছে গিয়ে জল, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন, একটু আগেই পড়লাম আমরা, কি এখানে জলটা জারিত হচ্ছে আর অক্সিজেন মুক্ত করছে, এবং অন্ধকার দশায় কি করছে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে, বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করছে। যেহেতু এখানে জারণ বিজারণ দুটো একসঙ্গে ঘটছে, সেই জন্য এটাকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে শোষণ বর্ণালী, ঠিক আছে। শোষণ বর্ণালী মানে যেই সব তরঙ্গ দৈর্ঘ্য বেশি শোষণ করে তার লেখচিত্রটাকেই শোষণ বর্ণালী বলে। আর আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সূর্যের তরঙ্গ দৈর্ঘ্যে যার হার মানে সালোক সংশ্লেষ হার বেড়ে যায়, সালোক সংশ্লেষ হার মানে অক্সিজেন উৎপন্ন বেড়ে যায়, সেই তরঙ্গ মানে যে লেখচিত্রটা আছে, সেই লেখচিত্রটাকে বলা হয় গিয়ে কার্যবর্ণালী। মানে যে ক্লোরোফিল যে মানে রঞ্জকটা থাকে বেশি অ্যাক্টিভ থাকে, বেশি কার্যকরী থাকে, বেশি সক্রিয় থাকে, ঠিক আছে। আশা করছি তোমরা ভালোভাবে বুঝে গেছো, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা এতদূর পর্যন্ত আমি শেষ করছি, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা কি করব, আলোর যে আলোক দশা মানে সালোক সংশ্লেষের যে আলোক দশা সেটা আমরা করবো, ঠিক আছে।